নমস্কার। যা আইনত হওয়ার ছিল ঠিক তাই হয়েছে। গ্রুপ সি এবং গ্রুপ ডি যারা চাকরি গিয়েছে 2016 সালের এসএসসিতে, তাদের জন্য সরকার যে টাকা বরাদ্দ করেছিলেন 25,000 টাকা এবং 20,000 টাকা, সেই টাকা আটকে দিয়েছে কলকাতা হাইকোর্ট। এবং এটা যে আইনের পরিধির মধ্যে এই টাকা দেওয়া হচ্ছে না, হাইকোর্টের যে প্রাথমিক যে পর্যবেক্ষণ তাতে সেটাই উঠে এসেছে। 2016 সালে যারা চাকরিহারা ছিলেন সেখানে গ্রুপ ডি এবং গ্রুপ ডিও ছিলেন, আর কি অশিক্ষক যারা কর্মচারী তারাও ছিলেন। এইবার পরবর্তীকালে যখন এসএসসির তরফে সুপ্রিম কোর্টের কাছে আবার আবেদন করা হয়েছিল যে স্কুল চালাতে অসুবিধা হবে, তাই নতুন নিয়োগ সম্পন্ন হওয়া পর্যন্ত বা এই বছর পর্যন্ত যারা আর কি চাকরিহারাদের চাকরিটা বজায় রাখা হোক, সেই সময় সুপ্রিম কোর্টের নির্দেশে কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা বলেছিল সুপ্রিম কোর্ট, যে তারা যোগ্য যারা শিক্ষক তাদেরকে স্কুলে ফেরত পাঠিয়ে দিয়েছিল। তাদেরকে 31শে ডিসেম্বরের মধ্যে পুরো প্রক্রিয়াটা শেষ করার কথা হয়েছিল এবং 31শে ডিসেম্বর পর্যন্ত এরা বেতন পাবেন, যে বেতন তারা আগেও পাচ্ছিলেন সেই নির্দেশ দেওয়া হয়েছিল। একই সঙ্গে তখন জাস্টিস সঞ্জীব খান্নার বেঞ্চ বলেছিল গ্রুপ সি এবং গ্রুপ ডি এদের চাকরিতে ফেরানো যাবে না। তার কারণ হচ্ছে একটাই, কারণ এতেই সব থেকে বেশি দুর্নীতি হয়েছে, এখানে আলাদা করাই যাচ্ছে না, তাই গ্রুপ সি এবং গ্রুপ ডি কে চাকরিতে ফেরানো হয়নি। এর আগে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিল যে যারা ওই অযোগ্য প্রার্থী যাদের এই বেতন বন্ধ হয়ে গিয়েছে এবং যেখানে সিবিআই এর তালিকায়ও যাদের নাম আছে, যাদের বলা হতো টেন্টেড বা দাগি, তাদের 12% সুদসহ চাকরি তো থাকবেই না, উল্টে 12% সুদসহ এই যে 5-6 বছরের টাকা, সেই টাকাটা তারা যেটা বেতন হিসাবে নিয়েছেন সেটা ফেরত দিতে হবে। আমরা কি দেখলাম? আমরা দেখলাম যারা দুর্নীতি করেছেন, দুর্নীতি করে টাকা দিয়ে তৃণমূলের শাসক নেতাদের চাকরি পেয়েছেন, তাদের তো টাকা ফেরানোর জন্য কলকাতা হাইকোর্টের রায় এবং সেটা একইভাবে সেই রায় বজায় রেখেছিল পরবর্তীকালে সুপ্রিম কোর্টও। টাকা ফেরানো কোনো রাজ্য সরকার বিজ্ঞপ্তি জারি করলো না, উল্টে মুখ্যমন্ত্রী বললেন যে তিনি সবার জন্য ব্যবস্থা করছেন, এরা তো টাকা পাচ্ছেই আদালতের নির্দেশ মতো। তিনি বেশ একটা মজার বন্দোবস্ত করলেন। গ্রুপ সি এবং গ্রুপ ডি তারা 25,000 এবং 20,000 টাকা পাবেন, কিন্তু তাদের কোনো কাজ নেই, কারণ তারা তো স্কুলে যাবেন না। এরকম সত্যি মজার চাকরি, কোট আনকোট চাকরি কোথায় পাওয়া যাবে? কিন্তু সেটাও এই সরকার করে দেখিয়ে দিয়েছে যে স্কুলে না গিয়ে, কোনো কাজ না করে, বাড়িতে থেকে যে চাকরি পাওয়া যায়, চাকরি করা বা টাকা ব্যাংকের অ্যাকাউন্টে সরাসরি ঢুকে যাবে। আদালত ঠিক সেই জায়গায় প্রশ্নটা করেছে যে এত তাড়াহুড়ো করে, কোনো রকম ঝাড়াই বাছাই না করে, আজকে অমৃতা সিনহা বেঞ্চ সেটাই বলেছে যে এদের কিভাবে কেন টাকাটা দিয়ে দেওয়া হচ্ছে এবং এই টাকা দেওয়ার কারণটাই বা কি। শ্রম দপ্তর যেটা আছে, সেই শ্রম দপ্তরের স্কিম থেকেই এদের টাকা দেওয়া হচ্ছে বা টাকাটা পাইয়ে দেওয়া হচ্ছে। তার কারণটা কি? কোনো কিসের জনহিতকর কাজ? যাদের দুর্নীতির দায়ে চাকরি গেল, কোন জনহিতকর কাজে তাদের টাকাটা ফেরত দেওয়া হলো? টাকা বলছি কি, তাদের আবার টাকা ফেরত এই একটা ভাতা দেওয়া হচ্ছে 25,000 এবং 20,000, সেটা ওই রাজ্য সরকার যেটা মুখ দেখাতে চাইছে সেটা হচ্ছে সংবেদনশীলতার, আর কি। যারা দুর্নীতি করলো, যাদের জন্য যারা মেধার ভিত্তিতে চাকরি বঞ্চিত হলো, তাদের প্রতি সংবেদনশীলতা নেই, কিন্তু সংবেদনশীলতা যত গিয়ে দাঁড়িয়েছে হচ্ছে যারা অযোগ্য প্রার্থী, যাদের দুর্নীতি করে যারা চাকরি পেয়েছে এবং যাদের চাকরি শুধুমাত্র নট হয়নি, তাদের টাকা
ফেরত দেওয়ার কথা বলা হয়েছে। এবার কি, এবার আবারও দেখা যাবে সেই পুরনো যে সমস্ত তৃণমূল কংগ্রেস যেটা বলার চেষ্টা করছে, বলবে যে দেখো আমরা তো টাকা দেওয়ার কথা বলি, কিন্তু বারবার করে টাকা বন্ধ করে দেওয়া হচ্ছে। কে টাকা বন্ধ করে দিচ্ছে? টাকা বন্ধ করে দিচ্ছে এইসব আইনজীবীরা। তারা চায় না যে কোনো অবস্থাতেই এদের হাতে টাকাটা যাক। প্রশ্ন একটাই, যে বারবার করে সরকারি সিদ্ধান্ত কেন গিয়ে আদালতে আটকে যায়? তার কারণ তো একটা, যে সরকার আইনের পরিধির মধ্যে কাজ করছে না, বারবার করে আইনকে বুড়ো আঙুল দেখাচ্ছে। তারা জানে যে টাকাটা তারা যে পদ্ধতিতে দিচ্ছে সেই পদ্ধতিতে এভাবে টাকা দেওয়া যায় না, বরঞ্চ তারা আদালতের রায়ের বিরুদ্ধে গিয়ে টাকা দিচ্ছে। কিন্তু তাদের ওই যে যারা চাকরিহারা আর কি অযোগ্য, তাদের কাছে তাদের আর কি এই সরকারের অন্যতম দায়বদ্ধতা আছে। দায়বদ্ধতা হচ্ছে এই ছেলে বা মেয়েগুলো যারা দুর্নীতি করে চাকরি পেয়েছেন, কারণ তারা তো একবার প্রচুর টাকা দিয়ে চাকরি পেয়েছেন। কেউ 10 লাখ, 15 লাখ, 20 লাখ চাকরি বিক্রি হয়েছে, সেটা আদালতই বলছে। ওর 17টা উপায়ে দুর্নীতি হয়েছে, সেটা আদালতই বলছে। এবার এই ছেলে মেয়েগুলো একবার টাকা দিয়ে চাকরি পেল, এবার সেই ছেলে মেয়েগুলো এবার টাকাটা ফেরাবে কোথা থেকে? টাকাটা যদি ফেরাতে হয়, সেক্ষেত্রে তাদের আবার ধার দেনা করতে হবে, বা বাড়ি বসত বাড়ি জানি না তাদের কত টাকা আছে। একবার তারা চাকরিটা টাকা দিয়ে পেয়েছে, আবার তারা টাকাটা সরকারি কোষাগারে দিয়ে দিতে হবে। তাই সরকার কোন রকম বিজ্ঞপ্তি জারি করেনি। শুধু বিজ্ঞপ্তি জারি করেনি বললে কম বলা হবে, সরকার এখনো পর্যন্ত অযোগ্যদের তালিকা বার করেনি। কিন্তু যে স্যালারি পোর্টাল, সেখানে কিন্তু তাদের নামটা বন্ধ হয়ে গেছে, কারণ তাদের তো আর সরকারি কোষাগার থেকে যে বেতনের টাকা আগে ঢুকছিল সেটা তো ঢুকছে না। বরঞ্চ তাদের নামটা যদি পাবলিকলি আনা যেত, তাহলে কিন্তু এই যোগ্য শিক্ষক তাদের পরবর্তীকালে চাকরি বাঁচাতেও অনেকটা সুবিধা হতো। যে রাজ্য সরকার সরাসরি এসএসসি পর্ষদ বা সরকার তারা তাদের নামের তালিকাটা বার করে দিল। নামের তালিকাটা বার করে দেওয়ায় তারা পরবর্তীকালে সুপ্রিম কোর্টে যে রিভিউ পিটিশন দিয়েছে, সেখানে গিয়ে তারা বলল যে হুজুর দেখুন আমাদের এই ভুল হয়েছে, আমাদের এই যোগ্য এবং অযোগ্যদের আলাদা করতে পেরেছি, এই হচ্ছে তার তালিকা। যোগ্য শিক্ষকেরা বারবার করে দাবি জানানোর পরেও কিন্তু কোনো রকম তালিকা বার করা হয়নি, বা ইচ্ছা করে করেনি। ইতিমধ্যে যে এখন ছুটি চলছে, কিন্তু একটা বেঞ্চ সুপ্রিম কোর্টে খোলা আছে, সেখানে যোগ্য শিক্ষকদের একটি দল তারা গিয়ে বলেছে যে অযোগ্যদের তালিকাটা যাতে বার করা হয়, এবং সেখানে আদালতে নির্দেশ আছে। সরকার একবার বলছে আদালতের নির্দেশ মেনে আমরা চাকরির বন্দোবস্ত করতে বাধ্য। কি করা যাবে? মুখ্যমন্ত্রী নিজে বলছেন যারা যোগ্য শিক্ষক কিন্তু চাকরিহারা হয়েছেন, তারা যেন আবার পরীক্ষা দেন, তারা যেন অ্যাপ্লাই করেন। সরকার আবারও বললাম মানবিক মুখটা দেখাতে চাইছে, দেখো তোমাদের চাকরি আমি বাঁচাচ্ছি, আর কি যোগ্যদেরও চাকরি বাঁচাচ্ছি, অযোগ্যদেরও চাকরি বাঁচাচ্ছি। যোগ্যদের টাকা তো নির্দেশ অনুযায়ী দিতে বাধ্য রাজ্য, এবার অযোগ্যদের ভাতা দেওয়া হচ্ছে 25,000 বা 20,000, সেটা আবার আদালতের রায় অগ্রাহ্য করে নিজেদের খেয়াল খুশি মতো। ওই যে আমি বাংলায় একটা কথা বলি আমরা সবসময়, শিব ঠাকুরের আপন দেশে আইন কানুন সর্বনেশে। এখানেও ঠিক তাই হয়েছে, কোনো সময় আইনের পরিধির মধ্যে থাকার বিষয় নেই। এবার যেটা হবে, গ্রুপ সি এবং গ্রুপ ডি, এক হচ্ছে উচ্চ আদালতে যেতে পারে, এটা তো যাবেই তারা, কিন্তু সেক্ষেত্রে দরজা খোলা কিন্তু খুব কঠিন। ক্ষোভ কিন্তু সরকারের ওপর বাড়বে। ইতিমধ্যে আমরা দেখেছিলাম গ্রুপ সি এবং গ্রুপ বি কিছুদিন আগে হাজরা মোড়ে পর্যন্ত পৌঁছেছিল, তারা মুখ্যমন্ত্রীর বাড়িতে যেতে চাইছিল। তারা বলছিল আমাদের মধ্যে অনেকে যোগ্য আছেন, কেন বার করা হচ্ছে না? যেটা দিয়ে সরকার ভেবেছিল যে পুরো জিনিসটা, এই যে ক্ষোভ রোষ আপাতত 2016 বিধানসভা ভোটের আগে যেটাকে পুরো ধামাচাপা দিয়ে দেওয়া যাবে, সেটা কিন্তু একেবারেই ধামাচাপা দেওয়া সম্ভব হচ্ছে না।
এবং এই আদালতের আজকের পর্যবেক্ষণের পর দেখা গ্রুপ সি এবং গ্রুপ ডি এই যাদের আর কি এই ভাতাটা বন্ধ হয়ে গেল তাদের পরবর্তী পদক্ষেপ কি হয় এবং সরকারের কাছে কতটা অস্বস্তির কারণ হয়। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।